মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজ্জাক স্যার তোমাদের সবাইকে জানাই ছায়া স্মার্ট ক্লাসে স্বাগত। আজকের আলোচনা করব দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো শক্তির উৎসের যথাযথ ব্যবহার। এবং এর শেষ ভাগে চলে এসেছি, যেখানে আগের ভাগে আমরা সৌর শক্তি সম্পর্কে ডিটেলস আলোচনা করেছি। বাকি অপ্রচলিত শক্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই বিষয়বস্তুটা অত্যন্ত সহজ ও সুন্দরভাবে বোঝানো আছে ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইয়ের প্রথম অধ্যায় এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক বইয়ের প্রথম অধ্যায়ে। এর উপরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর সাজানো আছে। এরপরেও বিষয়বস্তুটা আরও সহজ ও ইন্টারেস্টিং করে তুলব আমি এই ছায়া স্মার্ট ক্লাসে। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম জীবাশ্ম জ্বালানির সংরক্ষণের কারণ। আমরা দেখেছি সেখানে জীবাশ্ম জ্বালানি আমাদের পরিবেশের উপর একটা ক্ষতিকর প্রভাব তো তৈরি করছে, সেই সাথে জীবাশ্ম জ্বালানি যেহেতু একটা সীমিত ভাণ্ডার, সেটা শেষ হয়ে গেলে আমাদের এই সভ্যতাটা পুরো অন্ধকারে ডুবে যাবে। তো আমাদের সেই কারণে বিকল্প শক্তির উপরে নির্ভরশীল হতেই হবে। সেখানে বিকল্প কিছু শক্তির কথা বলেছিলাম, সেগুলো মনে করে দিই। সৌরশক্তি, ভূতাপ শক্তি, জোয়ারভাটা শক্তি, কোলবেট মিথেন, মিথেন হাইড্রেট, বায়ুশক্তি, বায়োমাস শক্তি, বায়োমাস শক্তি থেকে আবার বায়োফুয়েল, বায়োগ্যাস ইত্যাদি পেয়েছি। এইগুলোই বিকল্প শক্তি যা বর্তমানে ব্যবহার হচ্ছে। ব্যাপক হারে এখনও হয়নি, কিন্তু কিছুটা ব্যবহার হচ্ছে, আরও ব্যাপক হারে ব্যবহার করতে হবে। যার মধ্যে সৌরশক্তি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছিলাম। এবারে বাকি যে শক্তিগুলো আছে তাদের নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। শুরুতে আমি আলোচনা করব বায়ু শক্তি নিয়ে। বায়ু প্রবাহিত হচ্ছে, তার গতিশক্তিকে ব্যবহার করে বায়ু কলের সাহায্যে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করে এবং সবশেষে তড়িৎ শক্তিতে কনভার্ট করা হয়। এটাই হলো আমাদের বায়ু শক্তি। এক্ষেত্রে এই যে প্লেট দেখলাম, তিনটে প্লেট পাখার মতো, এগুলো অনেক উঁচু একটা স্ট্যান্ডের উপরে উলম্বভাবে পাখাগুলোকে রাখা হয় এবং বিস্তীর্ণ ফাঁকা জায়গায় রাখা হয়, যেখানে বায়ু প্রবাহের বেগ ঘন্টায় 15 কিলোমিটারের বেশি হয় সাধারণত। তো সেই রকম জায়গায় এই বায়ু শক্তিকে আমরা ব্যবহার করতে পারি শক্তির উৎসরূপে। কেমন? আসলে এখানে বায়ুর গতিশক্তিটাই বায়ু শক্তি। আর এখানে আমরা ওই যে পাখার ব্লেডগুলো ব্যবহার করছি, বায়ুর গতিশক্তির সাহায্যগুলো যখন ঘুরছে, তার মানে বায়ু শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর ওর ভিতরেই বসানো থাকে জেনারেটর, যে জেনারেটরের কাজ ঘূর্ণনের ফলে তৈরি করবে তড়িৎ শক্তিতে। তার মানে বায়ু শক্তি থেকে যান্ত্রিক শক্তি এবং তা থেকেই আমরা পেয়ে যাব তড়িৎ শক্তি। এই তড়িৎ শক্তি তো আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো এই তড়িৎ শক্তি উৎপাদনের জন্য বিস্তীর্ণ জায়গায় জুড়ে যখন এইরকম অনেকগুলো বায়ুকল বসানো হয়, তাকে বলা হয় উইন্ড এনার্জি ফার্ম। আমাদের দেশের বিভিন্ন জায়গায় এরকম উইন্ড এনার্জি ফার্ম অলরেডি আছে, যেমন গুজরাটের ওখা, তামিলনাড়ুর তুতিকোরিন, ওড়িশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপেও আছে। তার মধ্যে তামিলনাড়ুতে কন্যাকুমারীর কাছে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বড় উইন্ড এনার্জি ফার্মটা রয়েছে, যেখানে পার ডে 380 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ উৎপাদন হয়। বুঝতেই পারছো, আমাদের কয়লা থেকে যে আমরা তড়িৎ শক্তি পাই, তার কিছুটা চাহিদা পূরণ করতে সামর্থ্য হচ্ছে এই বায়ু শক্তি। এটার উপর যদি আমরা আরও বেশি তড়িৎ শক্তি উৎপাদন করতে পারি, সক্ষম হয়, তাহলে আমাদের কিন্তু জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা আরও অনেকটা কমানো সম্ভব হয়। এবারে আমরা জানব জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটার শক্তি, এটা থেকেও আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। জোয়ারের সময় যে জলটা অনেকটা উপরে উঠে আসে, আমরা কোনো বাঁধের মাধ্যমে সেই জলটাকে যদি সংগ্রহ করে নিয়ে রাখি এবং সেই জলটাকে যখন ফ্লো করায় নিচের দিকে, সেখানে টারবাইন চাকা ঘোরানোর মাধ্যমে জেনারেটর থেকে আমরা তড়িৎ উৎপন্ন করতে পারি। আর সেই তড়িৎটাই আমরা বিভিন্ন জায়গায় সরবরাহ করে তড়িৎটাকে ব্যবহার করতে পারি। গুজরাটের কচ্ছ উপকূল এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে এরকম সম্ভাবনা অনেক প্রবল আছে। আমাদের করা উচিত এখানে এইরকম জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা এবং অনেক বেশি করে জলবিদ্যুৎ উৎপাদন করা, যাতে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা অনেক কমানো যেতে পারে। জোয়ার ভাটা শক্তি একটা পুনর্বিকরণযোগ্য অচিরাচরিত শক্তি। তার কারণ
এটা প্রথম কথা, এখনও ব্যাপক হারে ব্যবহার হচ্ছে না, যে কারণে এটাকে বলা হচ্ছে অচিরাচরিত শক্তি। কিন্তু এই শক্তি আমরা যদি ব্যবহার করি, একটা তো সুবিধা যে এদেরকে আমরা কখনো শেষ হবে না, এ বারে বারে আমরা জোয়ার আসবে আর সেইটাকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। অর্থাৎ আমরা কিন্তু এই শক্তিটা পুনর্নবীকরণ শক্তি বলতেই পারি, অর্থাৎ বারবার এটাকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা জানব ভূতাপ শক্তি। আমাদের পৃথিবীর ভিতরে ম্যাগমা আছে, এটা আমরা সবাই জানি, যে উপরে আমরা যে কঠিন শিলাস্তর দেখছি তার ভিতরে কিন্তু অত্যন্ত উত্তপ্ত অবস্থায় ম্যাগমা আছে, যা কখনো কখনো ফাটল পথে বাইরে বেরিয়ে আসে, এরকমভাবে বেরিয়ে আসে। এখন বেরিয়ে আসতে গিয়ে কিছু ম্যাগমা যদি বেরিয়ে না এসে অনেক সময় দেখা যায় ভূপৃষ্ঠ থেকে 5 থেকে 15 কিলোমিটারে গভীরে, মানে এখান থেকে 5 থেকে 15 কিলোমিটার গভীরে বা 20 কিলোমিটার গভীরে এখানে এসে সঞ্চিত হলো। তাহলে এই ম্যাগমাটা এবার ধীরে ধীরে ঠান্ডা হবে, তার জন্য প্রচুর পরিমাণে তাপ বর্জন করবে। এই যে তাপটা বর্জন করছে, এই আশেপাশে যে শিলাস্তরটা রয়েছে তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যাচ্ছে, এবং ওখানে যদি কোনো জলস্তর থাকে সেই জলটাও প্রচণ্ড উত্তপ্ত হবে, এমনকি বাষ্পে পরিণত হবে। এখন এই যে বাষ্পটা তৈরি হলো তাতে ওখানে কিন্তু বেশ উচ্চ চাপও তৈরি হলো, কারণ জল বাষ্পে পরিণত হচ্ছে, এখন একটা উচ্চ চাপ তৈরি হবে। এখন আমরা যদি কোনো পাইপ, এরকম একটা পাইপকে যদি এর মধ্যে প্রবেশ করে দেওয়া হয়, তাহলে কি হবে, ওই বাষ্পটা প্রবল বেগে উপরে উঠবে। আর এই বাষ্পটা যখন প্রবল বেগে উপরে উঠবে, উপরে যদি টারবাইন চাকা রেখে দেওয়া যায়, এখানে যদি টারবাইন চাকা রেখে দেওয়া যায়, টারবাইন চাকাটা ঘুরবে। টারবাইন চাকার সাথে যদি জেনারেটর যোগ করে দেওয়া যায়, তাহলে এই ঘূর্ণনের জন্যই জেনারেটরে আমরা তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবো। অর্থাৎ দেখতে পাচ্ছি ভূতাপ শক্তিকে আমরা তড়িৎ শক্তি উৎপাদন করতে ব্যবহার করতে পারি, যার ফলে আমরা জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কিছুটা কমাতে পারবো। নেক্সট আমরা জানবো আরেকটা অপ্রচলিত শক্তি, সেটা হলো বায়োমাস শক্তি। যদিও এই বায়োমাস শক্তিটা এখন অনেক বেশি ব্যবহার হচ্ছেও। বায়োমাস কি সেটা আগে বুঝে নাও। আমাদের আশেপাশে অনেক কিছু পরিচিত জিনিস আছে যেগুলো বায়োমাসের মধ্যেই পড়ে। যেমন ধরে নাও, আমাদের সারাদিনে যে রান্না করার জন্য শাকসবজি কাটা হচ্ছে, সেখানে যে খোসা বা ওয়েস্টেজ যেটা বেরোচ্ছে সেটা বায়োমাস। বা কোথাও গাছপালা শুকনো কাঠ পড়ে রয়েছে, পাতা পড়ে রয়েছে, সেটাও বায়োমাস। এমনকি কোনো মানে পচা গলা মৃতদেহ, উদ্ভিদ প্রাণী যাই হোক, সেটাও বায়োমাসের মধ্যেই পড়ে। পশু পাখির মলমূত্র পর্যন্ত বায়োমাসের মধ্যে পড়ে। তার মানে আসলে হলো কার্বন ঘটিত জৈব যৌগ, যেগুলো আশেপাশে একবারে আবর্জনা আকারে পড়ে রয়েছে, তারা সবাই কিন্তু বায়োমাস। আর এই বায়োমাস থেকে যে শক্তিটা পাওয়া যায় তাকে বলা হয় বায়োমাস শক্তি। এই বায়োমাস শক্তিকে আমরা মূলত দুভাবে ব্যবহার করতে পারি। একটা হলো বায়োগ্যাস। কিভাবে সেটা একটুখানি বুঝে নাও। আমাদের বাড়ি, গৃহস্থ বাড়িতে যেসব পচা বা নোংরা আবর্জনা যাই থাকে, অবশ্যই সেটা জীব দেহজাত হবে, এইরকমই কিছু নিতে হবে। সেগুলো নিষ্ক্রিয় বর্জ্য আধার একটা দিকে ফেলে দেওয়া হচ্ছে, আর মিশ্রণ আধারেও আরেকটা কিছু ফেলা হচ্ছে। সেখানে সাধারণত গোবর বা কচুরিপানা এরকম একটা হিউজ অ্যামাউন্ট সেগুলো এখানে ফেলা হচ্ছে। এইগুলো যখন এখানে মিশে যায়, তারপর পচন শুরু হয়। এই পচনটা মূলত মিথানোজেনিক ব্যাকটেরিয়া ঘটায়। মিথানোজেনিক ব্যাকটেরিয়া এই জীব দেহজাত বস্তুগুলোকে পচন ঘটিয়ে তৈরি করে মিথেন গ্যাস। হ্যাঁ, আমরা তাকে বায়োগ্যাস বলবো, যার মূল উপাদান কিন্তু মিথেন গ্যাস। এই বায়োগ্যাস যখন এসে এই গ্যাস আধারে জমা হয়, সেটাকেই আমরা একটা পাইপের মাধ্যমে আমরা ব্যবহার করব। যেখানে আমাদের ব্যবহার প্রয়োজন আছে সেখানে পাইপটা নিয়ে গিয়ে সেখানে আমরা ব্যবহার করব। তাহলে কি দেখতে পাচ্ছি, আমাদের এই যে বায়োমাসের কথা বললাম, যেগুলো এক প্রকার আমাদের কাছে আবর্জনা, সেগুলোকে মিথানোজেনিক ব্যাকটেরিয়ার মাধ্যমে বিয়োজনের করে কিছু দাহ্য গ্যাস, যেখানে মূলত মিথেন গ্যাস থাকে, সামগ্রিকভাবে তাকে বায়োগ্যাস বলা হচ্ছে। সেই বায়োগ্যাসকে আমরা জ্বালানি রূপে ব্যবহার করছি। এখন এই যে বায়োগ্যাস সম্পর্কে একটুখানি বলতে হবে। প্রধান উপাদান কিন্তু আগেই বলেছি মিথেন, যেখানে 50% থেকে 80% থাকে। শুধু কি মিথেন থাকে, এছাড়াও কিন্তু কিছু কার্বন ডাইঅক্সাইড থাকে,
খুব সামান্য হাইড্রোজেন সালফাইড আর জলীয় বাষ্প থাকে। বায়োগ্যাস তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাঁচামালটা ব্যবহার হয় সেটা হলো গোবর, যে কারণে এর অপর নাম গোবর গ্যাস। এবং এটা যে প্ল্যান্টের মাধ্যমে এই একটা ব্যাপক হারে এই গ্যাসটা তৈরি হয় সেই প্ল্যান্টকে বলা হচ্ছে গোবর গ্যাস প্ল্যান্ট। এটা আমাদের জীবাশ্ম জ্বালানি নির্ভরশীলতা অনেকটা কমাতে পারে এবং এই যে বায়োগ্যাস এটা অনেক কম দূষণ তৈরি করে এবং আমাদের পরিবেশ বান্ধব শক্তির হিসেবে ভাবতে পারি। এরপরে আমরা জানবো এই বায়োগ্যাসের ব্যবহারটা করা হয় কীভাবে। এই বায়োগ্যাস যখন তৈরি হয় সেখানে কিছু যেগুলো ওয়েস্টে মানে গ্যাস তৈরি করার পরে যেগুলো অবশিষ্ট থাকলো সেই অবশিষ্টগুলো অত্যন্ত ভালো সার রূপে কিন্তু ব্যবহার করা যেতে পারে, কারণ তাতে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া বা সালফারযুক্ত পদার্থ থাকে যেগুলো আমাদের সার রূপে ব্যবহার হয়। এছাড়া এই যে বায়োগ্যাসটা তৈরি হলো সেটাকে দিয়েই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি, অর্থাৎ বিদ্যুতের চাহিদা কিছু মেটাতে পারি এবং এইটাকে জ্বালানি সরাসরি জ্বালানির রূপে ব্যবহার করা যেতে পারে এবং আলো জ্বালানোর কাজেও ব্যবহার করা যেতে পারে। আগেও বলেছি সামগ্রিকভাবে এই বায়োগ্যাস ব্যবহার করা খুবই ভালো, তার কারণ এ অনেক আমাদের দূষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তো আমরা বায়োমাস এর যে ব্যবহারটা বললাম, একটু সেখান থেকে বিদ্যুৎ কীভাবে তৈরি হয় সেটা একটুখানি বুঝে নাও। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, গৃহস্থালী ও অন্যান্য যে বর্জ্য পদার্থ আছে তাকে প্রথমে জ্বলন্ত চুল্লিতে পাঠিয়ে দিতে হবে। এই জ্বলন্ত চুল্লিতে পাঠালে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে, কারণ ওটা তো কার্বন ঘটিত যৌগ, যখন জ্বলবে বায়ুতে তখন প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে। দহন বা জারণে তাপশক্তি উৎপন্ন যেটা হচ্ছে সেই তাপশক্তিকে ব্যবহার করে ট্যাঙ্কের জলের স্ফুটন করাতে হবে, অর্থাৎ ফোটাতে হবে। এর ফলে প্রচুর বাষ্প তৈরি হবে এবং বাষ্পটা যখন প্রবল বেগে বেরোবে কোনো একটা নির্গম নল দিয়ে, তার সামনেই টারবাইন চাকা রেখে দিলে টারবাইন চাকা প্রচণ্ড জোরে ঘুরবে আর টারবাইনের সাথে যখন জেনারেটর থাকবে সেই জেনারেটর থেকে আমরা বিদ্যুৎ পেয়ে যাব। তাহলে দেখলাম যে গৃহস্থলী ও অন্যান্য বর্জ্য পদার্থ থেকে কীভাবে আমরা সরাসরি বিদ্যুৎ পেতে পারি। পদ্ধতিটা ক্লিয়ার। এর সুবিধা অলরেডি বলেছি, দূষণ অনেক কমানো যেতে পারে। কারণ কি, আমরা এতে ব্যবহার করছি কি অন্যান্য বর্জ্য পদার্থ বা গৃহস্থলী বর্জ্য পদার্থ, যে বর্জ্য পদার্থ আমাদের পরিবেশ দূষণ ঘটায়, বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে, তাকে আমরা কতটা সুন্দরভাবে বিদ্যুতে তৈরি করলাম আর এই বিদ্যুৎ শক্তি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, অর্থাৎ বিদ্যুতের চাহিদা আমরা মেটাতে পারি। এভাবে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করলাম। এবারে আমরা শুধু বায়োমাস থেকে আমরা বায়োগ্যাস পাবো তাও তো নয়, আরেকটা জ্বালানি পাওয়া যায় যাকে বলা হয় বায়োফুয়েল। তো বায়োমাস থেকে যে জ্বালানি তৈরি হয় তাকে বায়োফুয়েল বলে। আর এই বায়োফুয়েল মূলত 3 প্রকার বলা যেতে পারে, তাদের বহুত অবস্থা অনুযায়ী: কঠিন বায়োফুয়েল, তরল বায়োফুয়েল এবং গ্যাসীয় বায়োফুয়েল। কঠিন বায়োফুয়েল আমরা নর্মালি যেগুলো কাঠ, মানে বাড়িতে রান্না করছে কাঠ দিয়ে, তার মানে এটা কঠিন বায়োফুয়েল, যেটা বায়োমাস থেকে আমরা ব্যবহার করছি। কাঠ বলো, ভুসি বলো বা শুকনো পাতা বলো, এরা সব কঠিন বায়োফুয়েলের মধ্যে পড়ে। তরল বায়োফুয়েল আবার 2 রকম, বায়োডিজেল আছে, বায়ো ইথানল আছে। বায়ো ইথানল যেটা ভুট্টা ও আখের ছিবড়া থেকে তৈরি হয়, এটাকে আমরা অনেক সময় পেট্রোল বা ডিজেলের সাথে মিশিয়ে গাড়ি চালানোর জন্য ব্যবহার হয়, অর্থাৎ জ্বালানির হিসেবে ব্যবহার করা যায়। অপরপক্ষে আমরা যে বায়োডিজেলের কথা বলছি, যেটা একটা উদ্ভিজ্জ তেল থেকে তৈরি হচ্ছে, ফ্যাটের ট্রান্স এস্টারিফিকেশন, সেই পদ্ধতিতে এটা তৈরি হচ্ছে। এটা শীতপ্রধান দেশে রুম হিটার মানে ঘরকে গরম রাখার জন্য এই জ্বালানি ব্যবহার করা হয়। আর গ্যাসীয় বায়োফুয়েল তো আমরা গোবর গ্যাসের গল্পটা আগে বলেওছি, যেটা আমরা বায়োগ্যাস রূপে বলে এসেছিলাম, তার ব্যবহার অলরেডি বলেছি। এই সমস্ত ব্যবহার কিন্তু আমাদের কম পরিমাণের গ্রিনহাউস গ্যাস তৈরি করে, যা গ্রিনহাউস এফেক্ট অনেকটা নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং অনেকটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এবারে আমরা জানব কয়লা খনির মিথেন, যার আরেকটা নাম হলো কোলবেড মিথেন। আসলে কয়লা খনিতে যে বিভিন্ন জৈব উপাদান আছে, কয়লা কীভাবে সৃষ্টি হচ্ছে সে গল্প তো বলেছি, সেখানে ওই জৈব উপাদানগুলো ছিল যা বহু লক্ষ বছর ধরে আটকে ছিল উপরের স্তরের চাপে, নিচের স্তরের তাপে, তারা
দাহ্য গ্যাস মিথেন গ্যাস তৈরি করে। কিন্তু এই দাহ্য গ্যাস বা মিথেন গ্যাসটা কয়লার যে ফাটল আছে বা ছিদ্র আছে তার ভিতরে অধিশোষণ হয়ে আটকে পড়ে থাকে, অথবা বিভিন্ন যে জল থাকে নিচের দিকে ভূমিস্তরের যে জল, সেই জলে অত্যন্ত উচ্চ চাপে সম্পৃক্ত দ্রবণ মানে সম্পৃক্তভাবে মিশে থাকে, সম্পৃক্ত দ্রবণ আকারে। তাহলে কি দেখলাম যে দাহ্য গ্যাস মিথেন গ্যাসটা কয়লার সঙ্গে বা কয়লার ছোট ছোট ফাঁক ফোকরে অধিশোষণে আটকে রয়েছে উচ্চ চাপের সঙ্গে। এছাড়া ওখানে থাকা জলে উচ্চ চাপে সম্পৃক্ত দ্রবণ আকারে রয়েছে। এটাকে কোনোভাবে যদি সংগ্রহ করা যায়, কীভাবে সংগ্রহ করা যেতে পারে? আমরা একটা এরকম এককেন্দ্রিক দুটো পাইপ যদি কয়লার খনিতে পাঠিয়ে দেওয়া যায়, আর একটার মধ্যে দিয়ে যদি ওই জলটাকে বের করে আনা যায়, কয়লার খনির মধ্যে যে জলটা আছে বের করে আনা হয়, তাহলে জল যেই বেরিয়ে আসছে নিচে চাপ অনেক কমে যাচ্ছে। আর এই চাপ কমে যাওয়ার মানে ওখানে যে মিথেনটা দ্রবীভূত ছিল সেই মিথেনটা বেরিয়ে আসবে, মিথেনটা বাইরের এখান থেকে মিথেনটা বেরিয়ে আসবে, এখান থেকে মিথেনটা বেরিয়ে আসবে। তাহলে দেখতে পাচ্ছি এভাবে আমরা মিথেন আরোহণ করতে পারি, মানে মিথেন সংগ্রহ করতে পারি। আমরা কার্বন ডাইঅক্সাইড পাঠিয়েও মিথেন এইভাবে বের করে আনতে পারি, এভাবেও করা হয় অনেক সময়। তো এই যে মিথেনটা, এই মিথেন যেহেতু দাহ্য গ্যাস, এটা উচ্চ চাপে সংরক্ষণ রেখে একে জ্বালানি রূপে আমরা ব্যবহার করতে পারি, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করতে পারি, নানানভাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কিছুটা কমাতে পারে। এই কোলবেট মিথেন এখনও ব্যাপক হারে ব্যবহার হচ্ছে না যদিও, তবে আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জে এখন কিন্তু প্রতিদিন ব্যাপক হারে এই কোলবেট মিথেন উত্তোলিত হচ্ছে এবং যাকে ব্যাপক হারে ব্যবহারের চেষ্টা চলছে। এটা কি দেখতে পাচ্ছ? এটা বরফের মতো না? খেয়াল করো, বরফে আগুন দেওয়া হচ্ছে। বরফে কখনো আগুন দিলে বরফে আগুন জ্বলে? তা নয়, কিন্তু এক্ষেত্রে দেখব আগুন জ্বলছে। দেখো বরফটা জ্বলছে, বরফে আগুন লেগে গেল। এই বরফ কিন্তু আমাদের সাধারণ বরফ নয়, একে বলা হয় আগুনে বরফ বা ফায়ার আইস। আসলে এটা হলো মিথেন হাইড্রেট। হ্যাঁ, এটা মিথেন হাইড্রেট, যেখানে বরফের মতো পুরোপুরি দেখতে, আসলে জলের অণুগুলো একটা কেলাস আকার গঠন করেছে, আর তার মধ্যে অতি উচ্চ চাপে মিথেন গ্যাস আছে। মিথেন মানে CH4, সেই কারণে মিথেন হাইড্রেটের সংকেতটা হলো 4CH4 23H2, বা আরেকটা সংকেত ব্যবহার করা যেতে পারে CH4 5.7H2। বুঝতেই পারছো জলের অণুগুলো চারদিক থেকে ঘিরে রয়েছে এবং ভিতরে আছে অতি উচ্চ চাপে মিথেন গ্যাস। দেখতে একেবারে বরফের মতোই, কিন্তু ওই দাহ্য মিথেন গ্যাস থাকার কারণে এটা আগুন জ্বলে ওঠে, যে কারণে এর নাম আগুনে বরফ বা ফায়ার আইস। একে কোথায় পাওয়া যায়? একে পাওয়া যায় সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরে, বেশি পাওয়া যায় সুমেরু আর কুমেরু অঞ্চলে, ওখানেই পাওয়া যায় অনেক বেশি। বরফের অনেক অনেক নিচে অতি উচ্চ চাপে এই মিথেন হাইড্রেট রয়েছে। এই মিথেন হাইড্রেট মধ্যে মিথেন থাকে 13.3%, মানে 7/1 মিথেন থাকে। এবং কঠিন মিথেন হাইড্রেট থেকে আমি মিথেন যদি তৈরি করি, তাহলে এটা মাথায় রাখবে 1 লিটার কঠিন মিথেন হাইড্রেট থেকে আমরা STPতে 170 লিটার মিথেন পাবো। তাহলে ভাবো যে সামান্য একটু মিথেন হাইড্রেট আমাদের কত কত বিশাল পরিমাণে মিথেন গ্যাস মানে সরবরাহ করতে পারে। অর্থাৎ এই যে মিথেন হাইড্রেট আমাদের দুই মেরুতে আছে, যদি ঠিকভাবে সংগ্রহ করা সম্ভব হয় এবং ব্যবহার করা সম্ভব হয়, তাহলে আমাদের জ্বালানির যে দুশ্চিন্তা সেটা অনেকটাই দূর হবে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে যে মেরু অঞ্চলে মিথেন হাইড্রেট রয়েছে অতি উচ্চ চাপে, অনেকটা মানে বরফগুলোর অনেকটা নিচে, অনেক উচ্চ চাপে, যদি অসাবধানবশত বা অসতর্কভাবে উত্তোলিত হওয়ার ফলে মিথেনটা বাইরে বেরিয়ে এসে বায়ুমণ্ডলে যোগ হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর ক্ষতি। কারণ মিথেন হলো একটা গ্রিনহাউস গ্যাস, যা গ্রিনহাউস এফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের প্রভাবটা অনেক বাড়িয়ে দেবে।
ফলে পরিবেশের অনেক ক্ষতি করবে, আমাদের অনেক ক্ষতি করবে। তাই এই মিথেন হাইড্রেট সংগ্রহ করাটা এখনও ব্যাপক হারে সম্ভব হয়নি, কিন্তু যদি সম্ভব হয় কখনো সতর্কভাবে এবং সাবধানতার সাথে এটা উত্তোলন করা সম্ভব হয়, তাহলে আমাদের জ্বালানি নিয়ে আর দুশ্চিন্তা থাকতে হবে না এবং আমাদের জীবাশ্ম জ্বালানির উপর আর খুব বেশি নির্ভরশীল হতে হবে না। আমাদের বিভিন্ন এই বিকল্প যে শক্তির উৎস, তার উপর আরও কীভাবে আমাদের নির্ভর করা যায় বা আরও নতুন কোনো শক্তির উপরে নির্ভরশীল হওয়া যায় কি না, সেগুলো আমাদের রিসার্চ করে দেখা উচিত এবং যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরশীলতা কমিয়ে ফেলা উচিত। এখানেই শেষ হচ্ছে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা, পুরোপুরি শেষ হচ্ছে। তবে ভৌতবিজ্ঞানে আরও অনেক গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও পেতে ছায়ার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। তোমাদের লেটেস্ট যে ভিডিওগুলো আসছে তার নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখা উচিত। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা, ভালো থেকো এবং সুস্থ থেকো।